ড্যান ব্রাউনের দ্য ডা-ভিঞ্চি কোডের কথা মনে আছে? শুধু একটা বই না, রীতিমতো একটা ঝড় তুলে দিয়েছিল সারা বিশ্বে। এমন একটা কাহিনী যা আমাদের ইতিহাস, ধর্ম আর শিল্প নিয়ে ভাবনাচিন্তাটাকেই যেন উল্টো পালট করে দিয়েছিল। তো চলুন আজ সেই রহস্যের দরজায় খোলা যাক। ৮০ মিলিয়ন, ভাবা যায় ৮০ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, তাই না? এটা আসলে বলে দেয় যে বইটা কিভাবে কোটি কোটি মানুষের মনে গেঁথে গিয়েছিল, তাদের চিন্তার জগতে রীতিমতো একটা আলোচনার ঝড় তুলেছিল। এর সাংস্কৃতিক প্রভাবটা ছিল এক কথায় অকল্পনীয়। কিন্তু আসল প্রশ্নটা হলো কিভাবে, মানে কিভাবে একটা ফিকশন বই, একটা উপন্যাস সত্যি আর মিথ্যার মাঝখানের লাইনটা এতটাই ঝাপসা করে দিতে পারে? কিভাবে এটা ইতিহাস, ধর্ম, শিল্পকলা সবকিছু নিয়ে এত বড় একটা বিতর্কের জন্ম দিল? আজকের আলোচনায় আমরা ঠিক এই রহস্যেরই জট খোলার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক লিওনার্দোর সেই গোপন সংকেতগুলো দিয়ে। বইটাতে দাবি করা হয়েছে যে দা ভিঞ্চির বিখ্যাত সব শিল্পকর্মের আড়ালে নাকি লুকিয়ে আছে নানা রকম কোড। আচ্ছা, উপন্যাসের মূল দাবিগুলো আসলে কি ছিল, আর কিভাবে এই সূত্র বা কোডগুলো দিয়ে পুরো গল্পের জালটা বোনা হয়েছে? চলুন সেখান থেকেই শুরু করি। গল্পের একেবারে কেন্দ্রে আছে একটা সিক্রেট সোসাইটি, প্রায়োরি অফ সিয়ন। বলা হচ্ছে এটা এমন এক গুপ্ত সংগঠন যা হাজার হাজার বছর ধরে একটা অমোচম গোপন সত্যি লুকিয়ে রেখেছে। আর বইটা বলছে এটা কোনো সাধারণ গুপ্তসভা না, এটা ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী কিছু মানুষের জোট। ভাবুন তো, লিওনার্দো দা ভিঞ্চি, আইজ্যাক নিউটন, এনারা সবাই নাকি এর সদস্য ছিলেন। আর বইটার সবচেয়ে বিস্ফোরক, সবচেয়ে চমকে দেওয়ার মতো দাবিগুলোর একটা হলো হোলি গ্রেলের একেবারে নতুন একটা ব্যাখ্যা। মানে হোলি গ্রেল কোনো কাপ বা পানপাত্র নয়, বরং এটা হলো যীশুখ্রিস্টের রক্তধারা, যা তার বংশধরদের মাধ্যমে আজও পৃথিবীতে বয়ে চলেছে। শুধু এই একটা আইডিয়াই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়, আর হাজার হাজার বছরের বিশ্বাসকে একবারে প্রশ্নের মুখে ফেলে দেয়। আচ্ছা, এবার চলুন লিওনার্দোর সেই আইকনিক পেন্টিং দ্য লাস্ট সাপারের দিকে তাকাই। ছবিটা তো আমরা সবাই চিনি, তাই না? কিন্তু এই উপন্যাস বলছে এই ছবির প্রত্যেকটা কোণায়, প্রত্যেকটা চরিত্রে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত। এমন ইঙ্গিত যা প্রায় ২০০০ বছরের ইতিহাসকেই চ্যালেঞ্জ করে বসে। বইয়ের ব্যাখ্যাটা কি জানেন? বলা হচ্ছে ছবিতে যিশুর ঠিক ডান পাশে যে বসে আছে সে আসলে প্রেরিত যোহন নয়, বরং একজন নারী, মেরি ম্যাগডালিন। আর খেয়াল করে দেখুন, তাদের দুজনের শরীরের ভঙ্গি মিলে একটা ভি আকৃতি তৈরি হয়েছে। বলা হচ্ছে এই ভি শেপটা নাকি পবিত্র নারীত্বের প্রতীক, যেটাকে চার্চ হাজার হাজার বছর ধরে চেপে রেখেছে। ভাবা যায় এই একটা ব্যাখ্যায় কে পরিমাণ বিতর্কের জন্ম দিয়েছিল। তো এই সব কিছুর মূলে যে বিতর্কটা ছিল, চলুন এবার সেটার একেবারে কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক। উপন্যাসের ঠিক কোন দাবিটা সারা বিশ্বে বিতর্কের আগুন জ্বালিয়ে দিয়েছিল? ধর্ম, ইতিহাস, বিশ্বাস সবকিছুকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। কি ছিল সেই কথাটা? উপন্যাসের মূল থিসিসটা ছিল এক কথায় রেভলিউশনারি। প্রথমত, যীশুখ্রিস্ট আর মেরি ম্যাগডালিন বিবাহিত ছিলেন। দ্বিতীয়ত, তাদের একটি সন্তানও ছিল। তৃতীয়ত, তাদের সেই রক্তধারা, মানে সেই হোলি গ্রেল আজও গোপনে টিকে আছে। আর চতুর্থ এবং সবচেয়ে বড় দাবিটা হলো চার্চ নাকি গত ২০০০ বছর ধরে এই সত্যিটা ইচ্ছে করে লুকিয়ে রেখেছে। মূলত এই পয়েন্টগুলো নিয়েই শুরু হয়েছিল সব বিতর্ক। ওকে, উপন্যাসের এই রোমাঞ্চকর দাবিগুলোর কথা তো আমরা শুনলাম, কিন্তু এর মধ্যে কোনটা সত্যি আর কোনটা শুধুই কল্পনা? চলুন এবার এই দাবিগুলোকে ঐতিহাসিক ফ্যাক্টস দিয়ে একটু যাচাই করে দেখা যাক সত্যটা আসলে কি। শুরু করি প্রায়োরি অফ সিয়ন দিয়ে। উপন্যাসে কি বলা হয়েছে? যে এটা ১০৯৯ সালে তৈরি একটা অসম্ভব পুরনো, শক্তিশালী সিক্রেট সোসাইটি। কিন্তু ঐতিহাসিক সত্যিটা হলো এটা আসলে খুব বেশি পুরনো নয়, বরং এটা তৈরি হয়েছে বিংশ শতাব্দীতে। ঠিক করে বললে ১৯৫৬ সালে ফ্রান্সে। পিওর প্ল্যান্টার নামে এক ভদ্রলোক এটা তৈরি করেন, আর এর পেছনে একটা জাল ভুয়ো প্রাচীন ইতিহাস জুড়ে দেন। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, উপন্যাস বলছে এটা শুরু হয় ১০৯৯ সালে, কিন্তু বাস্তবে এটার রেজিস্ট্রেশনই হয়েছে ১৯৫৬ সালে।
আর 60-এর দশকে এর যে প্রতিষ্ঠাতা পিয়ার প্ল্যান্টার্ড, তিনি নিজের বংশকে যিশুর বংশধর প্রমাণ করার জন্য বিভিন্ন জাল ডকুমেন্ট তৈরি করতে শুরু করেন। মানে পুরো ব্যাপারটাই ছিল একটা সাজানো ধাপ্পা। এবার আসি হোলি গ্রেইলের কথায়। উপন্যাস বলছে এটা হলো যিশু আর মেরি ম্যাগডালিনের ব্লাড লাইন, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা ট্র্যাডিশনাল ধারণাটা কি, যে হোলি গ্রেইল হলো সেই পবিত্র কাপ যেটা যিশু তার লাস্ট সাপারে ব্যবহার করেছিলেন আর যেটার নাকি অলৌকিক ক্ষমতা আছে। তো বুঝতেই পারছেন এই দুটো ধারণার মধ্যে আকাশ পাতাল তফাত। আর দ্য লাস্ট সাপার ছবির সেই বিতর্কিত চরিত্রটা, আর্ট হিস্টোরিয়ানরা কি বলেন? তাদের মতে যিশুর পাশে বসে থাকা ব্যক্তিটি প্রেরিত যোহানি। তাকে বলা হতো যিশুর প্রিয় শিষ্য। আসলে তখনকার রেনেসান্স আর্টের একটা স্টাইলই ছিল এরকম। সাধু সন্তদের, বিশেষ করে যারা বয়সে তরুণ, তাদের একটু কোমল বা মেলি করে আঁকা হতো। এটা তাদের আধ্যাত্মিক পবিত্রতার প্রতীক হিসেবে দেখা হতো। সো সেই সময়ের চিত্রকলায় এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার ছিল। তাহলে প্রশ্নটা থেকেই যাচ্ছে, যদি উপন্যাসের মূল দাবিগুলোই কাল্পনিক হয়, তাহলে এটা বাস্তব জগতে এত বড় একটা প্রভাব ফেলল কিভাবে? একটা ফিকশন কিভাবে লক্ষ লক্ষ মানুষের চিন্তাভাবনা বদলে দিতে পারল? চলুন এবার উপন্যাসটার এই অবিশ্বাস্য লিগ্যাসি নিয়ে কথা বলা যাক। এর উত্তরটা লুকিয়ে আছে একটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী জিনিসের মধ্যে: গল্প বলার ক্ষমতা, দ্য পাওয়ার অফ স্টোরি টেলিং। দ্য দা ভিঞ্চি কোড এটাই প্রমাণ করে যে একটা টানটান রহস্যে ঘেরা গল্প কিভাবে মানুষের কাছে ইতিহাস আর কল্পনার মাঝের লাইনটাকে একদম মুছে দিতে পারে। কারণ দিনের শেষে মানুষ শুকনো তথ্যের চেয়ে একটা ভালো গল্পকেই বেশি মনে রাখে। এর যে দীর্ঘস্থায়ী প্রভাব, সেটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। যেমন ধরুন, এটা সারা বিশ্বে ইতিহাস আর ধর্ম নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বইয়ে যে জায়গাগুলো কথা বলা হয়েছে, যেমন প্যারিসের লুভর মিউজিয়াম, সেখানে ট্যুরিস্টদের ভিড় কয়েক গুণ বেড়ে গিয়েছিল। এটা হিস্টোরিক্যাল কনস্পিরেসি থ্রিলার নামে একটা নতুন জনার বা ধারা তৈরি করেছে, যেটা আজও জনপ্রিয়। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এটা অনেক মানুষকে নিজে থেকে ইতিহাস নিয়ে পড়াশোনা করতে, প্রশ্ন করতে উৎসাহিত করেছে। সুতরাং এর প্রভাবটা শুধু বইয়ের দোকানে আটকে ছিল না, বরং সমাজের অনেক গভীরে পৌঁছে গিয়েছিল। তো সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, ইতিহাস আর কল্পনার মধ্যে যে একটা সূক্ষ্ম লাইন আছে, সেই লাইনটা কি আমাদের জন্য খুব জরুরি, নাকি একটা ভালো আকর্ষণীয় গল্পই আমাদের কাছে বেশি দামি, তা সে সত্যি হোক বা না হোক? দ্য দা ভিঞ্চি কোড কিন্তু আমাদের ঠিক এই প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেয়, আর আমাদের নিজেদের বিশ্বাস আর জ্ঞানের ভিত্তি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।